আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিউ। আমি তোমাদের সাকলাইন ভাই। আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম যে টপিক জীবকোষ সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে জীবকোষটা কি? জীবকোষ হচ্ছে জীবদেহের গঠনগত একক। জীবকোষটা কি? জীবকোষ জীবদেহের গঠনগত একক। আমরা জানতে পারলাম কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবকোষ জীবদেহের গঠনগত একক। কিন্তু কোনো কোনো বিজ্ঞানী এই জীবকোষকে জীবদেহের গঠনগত একক এবং জীবস ক্রিয়াকলাপের একক হিসেবে চিহ্নিত করেছে। ঠিক তেমনই দুইজন বিজ্ঞানী হচ্ছে লোহি এবং সিকেবিস। তাদের বিজ্ঞানীর নাম কি? লোহি এবং সিকেবিস। লোহি এবং সিকেবিস নামক দুইজন বিজ্ঞানী 1969 সালে জীবদেহের গঠনগত ও জীবস ক্রিয়াকলাপের একক এবং আরো অ্যাড করেছে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত কোনরূপ সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। এমন সত্তাকে কোষ বলেছেন, জীবকোষ বলেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখতে পেলাম? লোহি এবং সিকেবিস নামক দুইজন বিজ্ঞানী 1969 সালে জীবদের গঠনগত এবং জীবস ক্রিয়াকলাপের একক, যা কিনা বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং কোনরূপ সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এমন সত্তাকে জীবকোষ বলেছে। লোহি এবং সিকেবিসের জীবকোষের সংজ্ঞা সেখানেও দেখতে পাচ্ছি কিছু টার্ম, যেমন জীবস ক্রিয়াকলাপ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবস ক্রিয়াকলাপ বলতে আমরা কি বুঝি? এই যে আমরা প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ত্যাগ করতেছি, আমরা খাবার খাচ্ছি, আমাদের যে বর্জ্য তৈরি হচ্ছে, বর্জ্য নিষ্কাশন হচ্ছে, এগুলো সবই জীবস ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। এবং লোহি ও সিকেবিসের সংজ্ঞায় আরো একটা টার্ম দেখতে পাই, বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত। জীবকোষ যে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত, এই বৈষম্য ভেদ্য পর্দা কি? বৈষম্য ভেদ্য পর্দা এমন একটি পর্দা যেখানে কিছু অঙ্গাণু এর ভিতরে যেতে পারে এবং আসতে পারে, কিছু অঙ্গাণু এর ভিতরে যেতে পারে এই বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে এবং আসতে পারে, কিন্তু আবার কিছু অঙ্গাণুর জন্য রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে, তারা এই পর্দা দিয়ে যেতে এবং আসতে পারে না। সেটাই হচ্ছে যে বৈষম্য ভেদ্য পর্দা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যকে নিয়ে জীবকোষের সংজ্ঞাটি সাজিয়েছেন, তা হচ্ছে কোনরূপ সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। জীবকোষ প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এদের আমরা কি বুঝিয়েছি? জীবকোষ বৃদ্ধি পেতে পারে। কোষ বিভাজন শব্দটা অবশ্যই আমাদের কাছে পরিচিত, সেখান থেকে আমরা বলতে পারি জীবকোষ বিভাজিত হওয়ার মাধ্যমে একটি থেকে অসংখ্য জীবকোষে পরিণত হতে পারে। এটাই হচ্ছে যে লোহি ও সিকেবিসের জীবকোষ সম্পর্কিত সংজ্ঞা, সেটা আমরা পড়ে নিলাম এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এবার আসো, আমরা যে জীবকোষগুলো দেখে থাকি তা তো সব একরকম নয়। কিছু জীবকোষ আকৃতিগতভাবে ভিন্ন, কিছু গঠনগতভাবে ভিন্ন, কাজের ভিত্তিতে জীবকোষের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক তেমনইভাবে জীবকোষকে গঠনগত, আকৃতিগত এবং কাজের ভিত্তিতে বেশ কয়েকটি ভাগ ভাগ করেছে। প্রথমে আমরা যেটি লক্ষ্য করবো তা হচ্ছে গঠনগতভাবে জীবকোষ, তারপরে আমরা ধীরে লক্ষ্য করবো কাজের ভিত্তিতে এবং আকৃতির ভিত্তিতে। আকৃতির ভিত্তিতে যদি বলি আমরা, তাহলে কিছু কোষ দেখতে গোলাকার, যেমন ডিম্বাণু, কিছু কোষ দেখতে দণ্ডাকৃতির, এবং কিছু ব্যাকটেরিয়া কোষ দেখতে এরকম।
ঠিক তেমনইভাবে গঠনগতভাবে জীবকোষ সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানবো। গঠনগতভাবে জীবকোষ দুই প্রকার। গঠনগতভাবে জীবকোষ দুই প্রকার। গঠনগতভাবে তারা জীবকোষকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই গঠনগতভাবে কিছু কোষীয় অঙ্গাণুর উপস্থিতি অনুপস্থিতি এগুলোই হচ্ছে গঠনগত যে বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে, সেখানে আমরা গঠনগত পার্থক্য লক্ষ্য করতে হবে। গঠনগতভাবে জীবকোষ দুই প্রকার। প্রথমটা হচ্ছে যে আদিকোষ, যার অপর নাম প্রাককেন্দ্রিক কোষ। যেটাকে আমরা বলতে পারি প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। এই পুরো শব্দটার অর্থ হচ্ছে যে কি আদি। পুরো শব্দটার অর্থ হচ্ছে যে কি আদি। এবং গঠনগত জীবকোষের আরেকটি প্রকার তা হচ্ছে যে প্রকৃত কোষ। প্রকৃত কোষ যাকে আরেকটি ভাবে বলতে পারি ইউক্যারিওটিক সেল। ইউ শব্দের অর্থ হচ্ছে যে কি প্রকৃত, আসল। এই যে আমরা দেখলাম গঠনগতভাবে জীবকোষ দুই প্রকার, আদিকোষ এবং প্রকৃত কোষ। এবং এবার আমরা এই যে আদিকোষ এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং এই বৈশিষ্ট্যগুলো দেখার মাধ্যমে আমরা আদিকোষ এবং আদিকোষ থেকে প্রকৃত কোষকে আলাদা করতে পারবো। বৈশিষ্ট্যগুলো যদি একবার জেনে যাই তাহলে আমাদের পরীক্ষায় যদি আমাদের এরকম প্রশ্ন আসে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখো, পার্থক্য সব তৈরি করো, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য করে দিতে পারবো। তাহলে আসল প্রিয় শিক্ষার্থী কিন্তু এবার আমরা আদিকোষ, প্রাককেন্দ্রিক কোষ কিংবা প্রোক্যারিওটিক সেলের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রোক্যারিওটিক সেলের প্রথম যে বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, তার মানে এখানে নিউক্লিয় পর্দা নেই। খুব সহজে বুঝতে পারতেছি, নিউক্লিয় পর্দা থাকে না। সুগঠিত কোনো নিউক্লিয়াস পর্দা থাকে, কিন্তু নিউক্লিয়াসে কিছু কিছু অঙ্গাণুগুলো আছে, তাহলে সেগুলো কোথায় থাকে? নিউক্লিয় যেগুলো মানে বিকৃতভাবে সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে। নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। বুঝতে পারছি শিক্ষার্থীবৃন্দ? তাহলে এবং আদিকোষের বিশেষ বৈশিষ্ট্য, এই কোষে বিভিন্ন যে কোষ গঠনের যে অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কোনো কিছু থাকে না, শুধু থাকে হচ্ছে যে রাইবোসোম। তাহলে আদিকোষে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কোনোগুলোই থাকে না। তাহলে আদিকোষ কিংবা প্রাককেন্দ্রিক কোষে তাহলে কি থাকে? রাইবোসোম থাকে। আদিকোষে কি থাকে? রাইবোসোম থাকে। তাহলে আমরা লক্ষ্য করতে পারলাম আদিকোষ কিংবা প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে না, শুধুমাত্র থাকে রাইবোসোম। এই রাইবোসোমকে আমরা যখন প্রকৃত কোষ এর বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করব, এই রাইবোসোম সেখানেও আছে। এই রাইবোসোমে তাহলে কাজ কি? আদিকোষ এবং প্রকৃত কোষে থাকে, উভয় ক্ষেত্রেই দেখি আমরা রাইবোসোমকে লক্ষ্য করি। তাহলে এই রাইবোসোমের বিশেষ কাজ কি? রাইবোসোমের বিশেষ কাজ হচ্ছে যে প্রোটিন তৈরি করা। রাইবোসোমের বিশেষ কাজ হচ্ছে যে কি প্রোটিন তৈরি। এই রাইবোসোমকে আবার সার্বজনীন অঙ্গাণু বলা হয়, কারণ আদিকোষ প্রকৃত কোষ উভয় ক্ষেত্রেই থাকে, সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আদিকোষের কিছু বৈশিষ্ট্যগুলো দেখলাম। তাহলে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয় পর্দা থাকে না। তাহলে নিউক্লিয় যে বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, এখানে
মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কোনো কিছু থাকে না, শুধুমাত্র কি থাকে রাইবোজোম। এই রাইবোজোমটা প্রোটিন তৈরিতে কাজে লাগে। তাহলে আরও কিছু বৈশিষ্ট্য এবার আমরা দেখে নিতে পারি। চলো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম প্রকৃত আর প্রাককেন্দ্রিক কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়ার পর্দা থাকে না। এবং আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে আদি কোষের ক্রোমোজোম, এই আদি কোষের ক্রোমোজোমে শুধুমাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। ক্রোমোজোমে শুধুমাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। আদি কোষের ক্রোমোজোমে শুধুমাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। আদি কোষের ক্রোমোজোমে ডিএনএ ছাড়া কিছু থাকে না। ডিএনএ আদি কোষের ডিএনএর আকারটা কেমন? বৃত্তাকার। তাহলে বুঝতে পারছি শিক্ষার্থীবৃন্দু, আমরা যেগুলো দেখলাম আদি কোষে বা প্রাককেন্দ্রিক কোষে শুধুমাত্র রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দেখতে পারি না। তারপরে আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার পর্দা থাকে না। তাহলে নিউক্লিয়ার বস্তুগুলো সাইটোপ্লাজমে ছিটানো থাকে। এবং আদি কোষের ক্রোমোজোমে শুধুমাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। এগুলোই হচ্ছে আদি কোষের বৈশিষ্ট্য। এবং এবার বৈশিষ্ট্যগুলো হয়ে গেলে আমরা যদি কিছু উদাহরণ দিই, আদি কোষের উদাহরণ যেগুলোতে আদি কোষ পাওয়া যায় তা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল কিংবা সায়ানোব্যাকটেরিয়া। এবং কিছু সাধারণ কিছু ব্যাকটেরিয়াতেও আবার কিছু ব্যাকটেরিয়া আরও আছে যেগুলোতেও এই আদি কোষ পাওয়া যায়। নীলাভ সবুজ শৈবাল আরও কিছু ব্যাকটেরিয়াতে আমরা এই আদি কোষ কিংবা প্রাককেন্দ্রিক কোষে আমরা এবং কিছু ব্যাকটেরিয়াতে আমরা প্রাককেন্দ্রিক কোষগুলো দেখতে পাই, আদি কোষগুলো দেখতে পাই। তাহলে যদি বলা হয় নীলাভ সবুজ শৈবাল এবং কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে প্রাককেন্দ্রিক কোষ থাকে, তাহলে নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্যগুলোই প্রাককেন্দ্রিক বৈশিষ্ট্যগুলোর সাথে মিলে যাবে। এবার তাহলে দেখি প্রথম যে প্রকারভেদ আদি কোষ কিংবা প্রাককেন্দ্রিক কোষ, এগুলো আমরা বৈশিষ্ট্য জানলাম এবং একটা উদাহরণও জানলাম। এবার চলে আসি আমরা প্রকৃত কোষ। গঠনগত দিক দিয়ে যে আমরা জীবকোষকে দুই ভাগে ভাগ করলাম, আমাদের আদি কোষ আমাদের এই মুহূর্তে বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণ সহ দেখলাম। এবার আসি আমরা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আদি কোষের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে তার ঠিক উল্টা বৈশিষ্ট্য। প্রকৃত কোষের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস থাকবে। প্রকৃত কোষের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয় পর্দা থাকে তার মানে অবশ্যই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পেলাম আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস ছিল না, কিন্তু প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে। এবং আদি কোষের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কোনো কিছুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। এখানে রাইবোজোম সহ মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো সকল অঙ্গাণু থাকে। প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোম সহ মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো সকল অঙ্গাণু থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আদি কোষের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম আদি কোষের ক্রোমোজোমে কেবলমাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। কিন্তু আমরা যদি প্রকৃত কোষের ডিএনএর ক্ষেত্রে প্রকৃত কোষের ক্রোমোজোম সম্পর্কে লক্ষ্য করতে পারি, প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএর পাশাপাশি হিস্টোন থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। হিস্টোন সহ বিভিন্ন ধরনের ক্রোমোজোমে ডিএনএ সহ হিস্টোন এবং আরও বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। হিস্টোন এবং বিভিন্ন ধরনের আরও প্রোটিন থাকে। তো খুব স্পষ্টতই আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যগুলো দেখতে পারতেছি। আদি কোষের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস থাকে। আদি কোষে শুধুমাত্র রাইবোজোম ছিল, প্রকৃত কোষে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব কিছু আছে। এবং আদি কোষের ক্রোমোজোমে শুধুমাত্র বৃত্তাকার ডিএনএ ছিল, এই ক্রোমোজোমে ডিএনএ, হিস্টোন সহ বিভিন্ন প্রোটিন রয়েছে। এবং আদি কোষের উদাহরণের ক্ষেত্রে দেখছিলাম নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালে আদি কোষ পাওয়া যায়, প্রাকৃতিক কোষ পাওয়া যায়। তাহলে কিন্তু এই যে প্রকৃত কোষ দেখতে পাচ্ছি আমরা, অধিকাংশ কোষই যে আমরা লক্ষ্য করি তাই হচ্ছে যে প্রকৃত কোষ। আমাদের আশেপাশে জীবদেহে সহ বিভিন্ন জায়গায় যে কোষগুলো লক্ষ্য করতে পারতেছি, অধিকাংশ জীবকোষই হচ্ছে দেখি প্রকৃত কোষ।
তাহলে কি বললাম, আদি কোষ ছিল, নিলাম সবুজ বলে, কিন্তু অধিকাংশ জীবকোষ হচ্ছে প্রকৃত কোষ। অধিকাংশ জীবকোষ প্রকৃত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা প্রথমে দেখলাম গঠনগতভাবে যে জীব কোষের প্রকারভেদ, আদি কোষ এবং তার বৈশিষ্ট্যগুলো দেখলাম, উদাহরণ সব। প্রকৃত কোষ দেখলাম এবং তার বৈশিষ্ট্য দেখলাম, এবং জানতে পারলাম অধিকাংশ জীবকোষই হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আমাদের পরীক্ষার হলে যদি এরকম প্রশ্ন আসে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে একটা পার্থক্যের সব তৈরি করো, তাহলে আমরা বলতে পারবো নিশ্চয়ই। এবং তার আগে আমরা একটা সংজ্ঞা রেখেছি লোই এবং সিকে বীজের, 1969 সালে দেওয়ার সংজ্ঞাটা। তাহলে আসো এবার আমরা গঠনগতভাবে জীবকোষের প্রকারভেদ এবং এগুলোর বৈশিষ্ট্য এবং উদাহরণসহ আমরা দেখে নিলাম। এবার আসো আমরা জীবকোষকে কাজের ভিত্তিতে যে ভাগ করা হয়েছে সে সম্পর্কে আমরা জানব। কাজের ভিত্তিতে, সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আগে আমরা লক্ষ্য করেছিলাম গঠনগতভাবে, এখন আমরা দেখতেছি কাজের ভিত্তিতে জীবকোষগুলো কি কি কাজ করে তার উপর ভিত্তি করে জীবকোষকে ভাগ করা হয়েছে। কাজের ভিত্তিতে জীবকোষকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। গঠনগতভাবে দুই প্রকার, কাজের ভিত্তিতে জীবকোষ দুই প্রকার। কাজের ভিত্তিতে জীবকোষগুলো দুই প্রকার, সেগুলো আমরা দেখে আসি। এক, দেহকোষ। দুই হচ্ছে যে জনন কোষ। দেহকোষ এবং জনন কোষের কাজটা কি? দেহকোষ দেহ গঠন করা, দেহের বিভিন্ন অঙ্গতন্ত্র তৈরি করা। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো একটু লিখি। দেহ গঠন, বৃদ্ধি, বিভিন্ন অঙ্গতন্ত্র তৈরি করা। দেহকোষের কাজ দেহের গঠন বৃদ্ধি, বিভিন্ন অঙ্গতন্ত্র তৈরি করা। গঠন বৃদ্ধি, বিভিন্ন অঙ্গতন্ত্র এবং গঠন বৃদ্ধি। আর জনন কোষের কাজ যদি আমরা লক্ষ্য করি, জনন কোষের কাজ যৌন প্রজনন যেসব জীবে দেখা যায় সেসব জীবে জনন কোষ দেখা যায়। জনন কোষের কাজ মানবদের ক্ষেত্রে চিন্তা করি, শুক্রাণু তৈরি করা, ডিম্বাণু তৈরি করা। শুক্রাণু ডিম্বাণু তৈরি করা। এই যে শুক্রাণু, পুংগ্যামেট, ডিম্বাণু, স্ত্রীগ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করে। শুক্রাণুকে আমরা এন বলতে পারি, পুংগ্যামেট, ডিম্বাণুকে আমরা এন হিসেবে ধরতে পারি, এবং শুক্রাণু, ডিম্বাণু, পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করে। এখন আমরা দেখতেছি কি জনন কোষের কাজ। তাহলে পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করলো, জাইগোট পাইছেন, এবং এই জাইগোট বারবার 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 বিভাজিত হয়ে নতুন একটা দেহই গঠন করে, নতুন একটা দেহের জন্ম দেয়। তাহলে বারবার বিভাজিত হয়ে নতুন দেহ গঠন করে, দেহ বা জীব গঠন করে। এই দেহকোষ, জনন কোষ হচ্ছে শুক্রাণু ডিম্বাণু তৈরি করা। দেহকোষ আমাদের ত্বক তৈরি করে, এটা একটা দেহকোষ। আমাদের ত্বককে যদি বলি এটা দেহকোষের উদাহরণ, আমাদের ত্বক এটি দেহকোষের উদাহরণ। তাহলে দেখলাম দেহকোষ, জনন কোষ। দেহকোষের কাজ দেহ গঠন করা, বৃদ্ধি করা। এই যে হাড় আছে এটা গঠন করতেছে, কোষ বিভাজিত হয়ে, হাত আছে, কোষ বিভাজিত হয়ে আস্তে আস্তে এই দেহকোষগুলো বিভাজিত হয়ে সম্পূর্ণরূপে হাড়টা গঠন করতেছে, এবং আরও বিভিন্ন অঙ্গতন্ত্র সেগুলো তৈরি করে। জনন কোষ, যৌন প্রজনন যেখানে দেখা যায় সেসব জীবে পাওয়া যায়, এদের কাজ যৌন প্রজনন, যেগুলো পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট তৈরি করা, মিলিত হয়ে জাইগোট তৈরি করে, এবং এই যে জাইগোট বারবার বারবার বিভাজিত হয়ে 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 নতুন একটা জীব বা দেহ গঠন করে, নতুন জীব। এই যে দেহকোষ এবং জনন কোষ কিভাবে কাজ করতেছে, একটা প্রক্রিয়া রয়েছে। দেহকোষ কাজ করে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। দেহকোষ কি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কাজ করে।
কোষ কি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কাজ করে। তাহলে চলো এবার জেনে আসা যাক মাইটোসিস পদ্ধতিটা কি কোষ বিভাজনের, যেখানে দেহ কোষে কাজে লাগতেছে। মিওসিস কোষ বিভাজনটা কি? যদিও এই দুইটা বিষয় বিস্তারিতভাবে তোমাদের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন অধ্যায়ে আলোচনা করা হয়েছে, তারপরে আমরা একটু এখানে টাচ দিয়ে যাব, যেহেতু আমাদের দ্বিতীয় অধ্যায়ে দেহ কোষ এবং জনন কোষে যখন শ্রেণীবিভাগ করেছে তখন এই কাজগুলো উল্লেখ করেছে। তো আমরা সামান্য খুবই অল্পভাবে জানবো দেহ কোষ যে মাইটোসিস পদ্ধতিটা কাজ করতেছে এবং জনন কোষ যে মিওসিস পদ্ধতিটা কাজ করতেছে সেগুলো খুব সংক্ষেপে। বিস্তারিত আমরা কোষ বিভাজন অধ্যায় করব। দেহ কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতিতে একটি কোষ থেকে দুইটি কোষ তৈরি হয়। মাইটোসিস কোষ বিভাজনে একটি দেহ কোষ থেকে বিভাজিত হয়ে দুটি কোষে তৈরি হয়। ঠিক মিওসিস পদ্ধতিতে একটি কোষ থেকে বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয়। চারটি কোষে পরিণত হয়। যদিও এই বিষয়গুলো আমরা কোষ বিভাজনের বিস্তারিতভাবে জানতে পারবো, তারপরেও তোমাদের বিষয়ে টাচ দিয়ে রাখলাম। এবং আজকে আমাদের এই যে জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষের সম্পর্কিত যে টপিক, এখানেই মোটামুটি শেষ হলো এবং আমি তোমাদেরকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।